বসনহারা প্রতিরুদ্ধ ভালোবাসা, লেখিকা মিথিলা আলম, পর্ব ৫, প্রথম অংশ। সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। সিলিকন ভ্যালির একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের লিভিং রুমে বসে রয়েছে জয়নাব পাঠান ও রুবায়েত পাঠান। শুনুন না, মার কোনো খবর এসেছে? কতদিন হয়ে গেল মেয়েটার সাথে কথা বলি না। আহা জয়, ও এখন মিশনে রয়েছে, এখন কারোর সাথে কথা বলার রুলসের বাইরে। কি দরকার ছিল আপনার ওইটুকু একটা মাসুম মেয়েকে ব্ল্যাকভেইলের অন্তর্ভুক্ত করার? আপনি নিজেও তো আর কয়দিন পর ব্ল্যাকভেইল থেকে রিটায়ার করবেন। এখন এর মধ্যে থাকা প্রতিশোধের আগুন ওর নিজের জীবনটাও জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। আপনি চাইলেই কিন্তু একাই অনন্যাদের প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তা না করে আপনি অনন্যার মেয়ের ভিতর প্রতিশোধের বীজ বপন করে দিলেন। আজ থেকে ৫ বছর আগে আমি যখন মাহাকে দেখেছিলাম, তখন ওর মধ্যে হারানোর কিছুই ছিল না, আর এরকম মানুষকেই ব্ল্যাকভেল খুঁজে। সেদিন যখন ওর মধ্যে প্রতিশোধের নেশা দেখেছিলাম, তখন বুঝেছিলাম ও থামবে না। আমি যদি ওকে পথ না দেখাতাম, ও যাত্রা শুরু করতো এক অজানা পথে। তবে ব্ল্যাকবেল বাকি মিশনে ওকে যুক্ত করলেন কেন? ব্ল্যাকবেল যদি মাহাকে ওর প্রতিশোধ নিতে সাহায্য করে, তবে মাহাও ব্ল্যাকবেলকে বাকি মিশনে সাহায্য করবে। মাহা তো একজন ফ্যালকন, ওর কাজ সাইবার টিম অপারেট করা, তবে ওকে ডাইরেক্ট মিশনে পাঠালেন কেন? মাহা ওর ভুলের কারণেই মিশনে এন্টার হয়ে গিয়েছে। এখন যতক্ষণ পর্যন্ত না মিশন শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। মাহার জীবন কবে স্বাভাবিক ছিল রুবায়েত সাহেব? কোনো কালে, কোন রূপে, কোন পরিচয় তো ওর জীবন স্বাভাবিক ছিল না। কোনো দিন না, ভাগ্যের সাথে লড়তে লড়তে মেয়েটা হারিয়ে যায়। ওর যদি হারিয়ে যাওয়ার হতো তবে ৫ বছর আগেই হারিয়ে যেত, কিন্তু ও জানে এই ধরনীতে ঠিক কী করে টিকে থাকতে হয়। ইসলামাবাদ, পাকিস্তান। আয়েশার বাড়িতে আজ আরোহী রয়েছে, বাকিরা যার যার বাড়িতে চলে গিয়েছে। যদিও আয়েশা আর আরোহীর ফ্ল্যাট একই অ্যাপার্টমেন্টে, কিন্তু মাহির আরোহীকে একা থাকতে নিষেধ করেছে। অষ্টাদশী বিছানা থেকে উঠে জানালার পাশে দাঁড়ালো। দূরে হয়তো কারো বিয়ে হচ্ছে। আচ্ছা মাহা, তুমি কোনোদিনই বউ সাজবে না? কারো বউ হওয়া ভাগ্যের ব্যাপার। আমি না হয় এক জীবন কারো অভিশপ্ত প্রেমিকা হয়েই কাটালাম। পাগলামি করো না, ও হয়তো এতদিনে তোমাকে ভুলে গিয়েছে। তোমার জন্য ওকে ওর নিজের বাড়ি ছাড়তে হয়েছে। টিয়া, সেদিন উনি চলে যাওয়ার আগে কেন বলেছিলেন যে আমি তার সাথে যাব কি না? তুমি না কেন করেছিলে? কি করে যেতাম? কোন অধিকারে যেতাম? কোন সম্পর্কে যেতাম ওনার সাথে? ও কি তোমাকে কখনো বলেছিল যে ও তোমাকে ভালোবাসে? না, কিন্তু আমার জন্য ভাবতো, যত্ন নিত। টিফিন টাইমে সূর্য ভাইকে দিয়ে আমার জন্য স্ন্যাক্স পাঠাতো। বাহির থেকে এলে আমার জন্য গিফট নিয়ে আসতো। আমাকে এইচডব্লিউ করতে হেল্প করতো। আমার জন্য রান্না করতো। আমার চুল আঁচড়ে দিত, বেঁধে দিত। উফ শ্রী, শাট আপ! ও তোমাকে বোনের নজরে দেখে। ওটা ওর স্নেহ ছিল, ভালোবাসা না। আর ভুলে যেও না, তোমাদের সম্পর্কটা ভাই বোনের। আর ও মনে হয় এতদিনে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে। যেহেতু ওনার আর আমার মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই, তাই আমি চাই না তুমি দ্বিতীয়বার আমাদের ভাই বোন বলো। আর সে যদি অন্য কারোর সাথে ভালো থাকে তবে থাকুক। আজ প্রায় ৮ বছর হয়ে গেল আমি তাকে দেখি না, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি, বরং বেড়েই চলেছে। টিয়া মৃদু হাসল। তুমি তোমার সবচেয়ে বড় শত্রু। আরোহী জানালার বাহিরে তাকিয়ে বলল, তুমি তো বহুবার বলেছ টিয়া, কিন্তু সত্য বদলানো যায় না। উনি আমার একমাত্র ভালোবাসা। সত্য? কোনটা সত্য? তুমি নিজেই জানো না যে তুমি কি করছো আর কি করবে, তোমার পরিণতি কি হবে? আরোহী কোনো উত্তর দিল না। টিয়া গম্ভীর কণ্ঠে বলল, সে তোমাকে ভুলে গিয়েছে অষ্টাদশী। এটা যত জলদি সম্ভব মেনে নাও। আর হয়তো অন্য কারোর সাথে সুখে শান্তিতে সংসার করছে। আমি চাই সে সুখে থাকুক। আচ্ছা, তোমার কাছে মাইকেলকে কেমন লাগে? ডার্টি প্রিক। আচ্ছা বাদ দাও মাইকেলের টপিক, ও আমাদের জীবনে মাত্র কয়েকদিনের মেহমান। তাহলে বলো যে তুমি কেন অপেক্ষা করছো? আরোহী চুপ করে বসে রইল। আরোহী, আমার না তোমাকে আরোহী বলে ডাকতে ভালো লাগছে না। তুমি আর আমি যখন একা থাকি, তখন কি আমি তোমাকে মাহা বা শ্রী বলে ডাকতে পারি? না, শ্রী খুব ন্যাকা আর মাহা অত্যন্ত আহ্লাদী। যতদিন পাকিস্তানে রয়েছে ততদিন আমাকে আরোহী বলেই ডাকতে হবে। এখানে আমার ন্যাকা সহ্য করা বা আহ্লাদ করার কেউ নেই। কিন্তু মাহা তো আহ্লাদী না, ও তো প্রতিহিংসার প্রতিশোধে জ্বলছে। মাহা আগুনে পুড়ে ছাই হয়েই আরোহীর জন্ম দিয়েছে, কিন্তু মাহার মধ্যে কোনো তেজ নেই। ও নিষ্পাপ। শ্রীও নিষ্পাপ, কিন্তু আরোহী খুনি, বর্বর, নির্মম, প্রতিশোধে পরায়ণ, ধ্বংস। আরোহী উন্মাদ। হঠাৎ আরোহীর মোবাইল স্ক্রিনে ভেসে উঠল এস অফ স্পেডস। টিয়া ডার্লিং, আজকে মনে হয় কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। আবারও রক্ত ঝরাতে যাচ্ছ? নিজের অবস্থা দেখো, অসুস্থ তুমি। জায়ানকে বলো তুমি পারবে না, কালকে করবে।
উফ টিয়া, কতবার বলেছি প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়তে? মনে নেই তোমার যে সূরা কাহাফে কি লেখা আছে? ওয়ালা তাকুলানা লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। আর তুমি কখনো কোনো বিষয়ের ব্যাপারে এই কথা বলো না যে আমি আগামীকাল এটা অবশ্যই করব। সূরা কাহাফ আয়াত নং 23। যে কোনো কাজের সঠিক সময় এখন, এই মুহূর্তে। আরোহী একটু থেমে হালকা হেসে বলল, চলো আজকে তোমাকে ইসলামাবাদের স্পেশাল চা খাওয়াবো। সেই লাস্ট করাচি বাস স্ট্যান্ডে চা খেয়েছিলাম। চা না খেলে আমার আবার ভালো লাগে না, ঘুম আসে না, মাথা ব্যথা করে, কোনো কাজ ঠিকমতো করতে পারি না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চলো আজ তাহলে আমাদের সাথে। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার সাবকনসিয়াস মাইন্ড। আমার পক্ষে কিছু খাওয়া সম্ভব না। তোমাকে এতটাই কল্পনা করেছি যে ভুলেই যাই যে তোমার কোনো অস্তিত্ব নেই। আরোহী ভালো মতো চেক করে নিল যে আয়েশা গভীর ঘুমে কিনা। না, আয়েশা খুব গভীর ঘুমে। আর গভীর হবে বা নাই কেন, জলপিড্যামগুলো তো আর আয়েশাকে এমনি এমনি অষ্টাদশীর ছলে বলে কৌশলে খাওয়ায়নি। অষ্টাদশী একা একা বারান্দায় বসে তারা গুনছে। তারা তার খুব পছন্দের। এই জন্যই তো তার অরণ্য ভাইয়া যখন তাকে জিজ্ঞেস করেছিল যে জন্মদিনে তার কী উপহার চাই, সে বলেছিল তাকে যেন আকাশের তারা উপহার দেয়। আরোহী খেয়াল করলো যে নিচে জায়ান বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরোহী চুপচাপ বারান্দার রেলিং টপকে স্যানিটারি পাইপ পেয়ে নিচে চলে এলো। নিচে আসতেই জায়ান আরোহীর হাতে হেলমেট ধরিয়ে দিল। অষ্টাদশী হেলমেট পরে বাইকে বসে স্টার্ট দিল। আর জায়ান বলল, পিলিয়ন সিটি। বাইক চলতে শুরু করলো তার নিজের গন্তব্যে। আজ এই অদ্ভুত রাতে বাইক এসে থামলো রেড মুন ক্লাবের সামনে। ক্লাবের ভিতর সবাই মদ্যপান আর নেশায় মগ্ন হয়ে গানের তালে তালে নাচছে। মাইকেল আর ফিরোজ এক কোণে বসেছিল। হঠাৎ মাইকেল চোখ পড়ল এক পরিচিত মুখের ঝলক। তার মনে হচ্ছিল এই রমণীকে সে কোথাও দেখেছে। অষ্টাদশী সিঁড়ি দিয়ে দোতলায় চলে গেল এক নির্জন প্রাইভেট রুমের উদ্দেশ্যে। আরোহী ফার্স্ট ফ্লোরে 206 নম্বর কক্ষে প্রবেশ করলো। ভিতরে একটা ছেলে একটা মেয়েকে বেঁধে রেখেছে ও বেল্ট দিয়ে মারছে। আরোহী এক মুহূর্তের মধ্যে ছেলেটার হাত বেঁধে এক ধাক্কায় ফ্লোরে ফেলে দিল এবং লাঠির বর্ষণ করতে লাগলো। খুব ভালো লাগে না তোদের মেয়েদের ধর্ষণ করতে, তাদের কান্না শুনতে, তাদের ভেঙে গুঁড়িয়ে দিতে, মারতে মারতে মেরেই ফেলতে? কী ভাবিস তোরা মেয়েরা তোদের ভোগের সামগ্রী, তোদের হাতের পুতুল, খেলনা? কত মেয়ের স্বপ্ন ভেঙে ফেলেছিস, তার হিসাব রাখিস? তোদের হৃদয়ে কোনো অনুশোচনা নেই, নেই কোনো দ্বিধা? কারণ তোরা মানুষ না, অমানুষ। আর কত মেয়ের জীবন নষ্ট করবি, কত মেয়ের বুক খালি করবি। আজ তোদের বিনাশ এক নারীর হাতেই লেখা। আমি কোনো নারীর চোখে জল বৃথা যেতে দেব না। তোদের মতো জানোয়ারদের জায়গায় পৃথিবীতে নয়, জাহান্নামে। আরোহী ছেলেটাকে এবার ওই বেল্ট দিয়ে মারতে শুরু করলো। অনেকক্ষণ মারার পর আরোহী এবার ব্লেড দিয়ে ছেলেটার 2 হাতের রগ কেটে দিল। ছেলেটার আর্তনাদ কক্ষের প্রতিটা কোণে কেঁপে উঠল। দেখো বাজি, আমি তোমাকে চিনি না। কে তুমি? কেন মারছো আমাকে? প্লিজ ছেড়ে দাও। দয়া, ফাক অফ ইউর দয়া। এরকম প্লিজ অনেকের চেয়েছিল তোদের কাছে, তোরা ছেড়ে দিয়েছিলি? আরোহী এবার এক রহস্যময় হাসি দিয়ে ছেলেটার গুপ্তাঙ্গ কাটতে শুরু করলো। ছেলেটা মরণ যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কিন্তু আরোহী থামলো না। এই মাংসপিণ্ড না কাটা অবধি আরোহী শান্তি পাবে না। অষ্টাদশী এবার বেডের কাছে গিয়ে মেয়েটাকে মুক্ত করলো। সবসময় আমি আসবো না তোমাদের মতো অবলা নারীদের রক্ষা করতে। আমি তো একদিন থাকবো না, তখন কি করবে? কার জন্য অপেক্ষা করবে? দুনিয়া তোমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সেখানে তোমার নিজের হাতই হবে তোমার ঢাল। এই পৃথিবী দুর্বলদের জন্য নয়। বাঁচার মতো করে বাঁচতে হলে কঠোর হতে হবে। আরোহী আর পিছনে না তাকিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। ছাদে একটি ছেলে ও একটি মেয়ে ড্যান্স করছে। অষ্টাদশী পেছন থেকে ছেলেটার মাথায় আঘাত করলো। ছেলেটাও আরোহীকে পাল্টে আঘাত করলো। ছেলেটা আরোহীর চুলে মুঠি ধরে মাথায় সজোরে আঘাত করলো। আরোহী তার হাঁটু দিয়ে ছেলেটাকে পাল্টে আঘাত করলো। ছেলেটা একটু দুর্বল হয়ে পড়লে আরোহী ছেলেটার গোপনাঙ্গে বরাবর বেশ কয়েকটা লাথি দিল। আগের ছেলেটা মাতাল ছিল, তাই ওকে শায়েস্তা করতে তার কষ্ট হয়নি, কিন্তু এই ছেলেটা মাতাল নয়, তাই এই ছেলেটার সাথে লড়াই করতে হচ্ছে। আরোহী মনে মনে বলল, আমার ডিফেন্স মেকানিজম অনেক উইক, আমার আরও স্ট্রং হতে হবে। ছেলেটা আরোহীর দিকে থুতু ফেলে বলল, আব্বেশ শালি তুই কে? কী শত্রুতা আমাদের সাথে? আমি জোবিয়ার বোন। কোন জোবিয়া? 3 বছর আগে লাহোর হোস্টেলে মিনিস্টারের ছেলে মোহিত ও তার 2 বন্ধু রায়ান ও জিহাদ মিলে জোবিয়া নামের এক তরুণীকে গণধর্ষণ ও হত্যা করেছিলি। মাদার ফাক, তুই ওই বাচ্চা মেয়েটা না? আরে বেশ্যা, ওই দিন তো তোরেই চুদতে গেছিলাম, কিন্তু বাল তুই ইসলামাবাদ চলে গিয়েছিলি। এই জন্যই তো তোর পাতানো বোনের সাথে রংলীলা করলাম। এখন আফসোস হয়, ওই দিন যদি তোরে চুদতে পারতাম। তা আজ এতদিন পর কি মনে করে?
সিতারা, তোর কি মনে হয় আমাকে মারতে পারলেও মোহিতকে মারতে পারবি? আরোহী ট্রিগার প্রেস করে দিল। ছাদে থাকা মেয়েটিকে পালানোর চেষ্টা করলো। থামো বলছি, আজ যা যা দেখছো সব ভুলে যাবে। মেয়েটা ভয়ে কাঁপছিল। আরোহী মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো আর মেয়েটার চিবুকে 2 আঙ্গুল রেখে বলল, তোমার কোনো ধারণা আছে যে কত মেয়ে নিজের সতীত্ব রক্ষার জন্য জীবন দিয়ে দেয়? কত মেয়ে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে? আর তোমরা কয়েকটা টাকার জন্য নিজেকে বিক্রি করে দাও? ছি, ঘৃণা হয় না নিজের প্রতি? আপি, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, আমাকে জোর করে তুলে এনেছে। এরপর যখন আমি এখান থেকে পালিয়ে যাই, এই সমাজ আমাকে গ্রহণ করেনি, তাই বাধ্য হয়ে আবার ফিরে এসেছি। ইসলামাবাদ আনোয়ারা এতিমখানায় গিয়ে ইয়াসমিন আন্টিকে বলবে আরোহী পাঠিয়েছে। আরোহী আর দেরি করলো না, জলদি জিহাদের গুপ্তাঙ্গ কেটে নিল ও তাড়াতাড়ি করে ছাদে একদম কিনারা চলে এলো। আরোহী একবার নিচের দিকে তাকালো। জাইন অপেক্ষা করছে। অষ্টাদশী চারদিক ভালো করে পর্যবেক্ষণ করে দীর্ঘ শ্বাস নিল আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছাদ থেকে ঝাঁপ দিল। অষ্টাদশীর শরীরটা মাটিতে পড়তেই জাইন ধরে ফেলল। বাজছো, ঠিক আছো? দেরি করো না। দুজনে বাইকে উঠল। এবার জাইন বাইক চালাচ্ছে। শহরের আলো পেছনে রয়ে গেল। বিলাসবহুল ভবন আর রাস্তাগুলো ফুরিয়ে এলো। সামনে এগিয়ে গেল গেঞ্জি এলাকা, যেখানে রাস্তাগুলো নোংরা আর এবড়ো থেবড়ো, দেয়ালে পোস্টার ও দাগ, আর চারদিকে পচা দুর্গন্ধ। অবশেষে একটা সরু গলির সামনে বাইক থামলো। অষ্টাদশী একটি পলিথিন ব্যাগ হাতে বাইক থেকে নামলো। সামনে কিছু ঘেউ ঘেউ করছিল। অষ্টাদশী পলিথিন ব্যাগের থেকে রায়ান আর জিয়াদের কাটা সেক্স অর্গানগুলো কুকুরের দিকে বাড়িয়ে দিল, আর কুকুরগুলো বেশ মজা করে তা খেতে লাগলো। আর তারা দুজন এই দৃশ্য উপভোগ করতে লাগলো।